একেবারে ডাবল সেঞ্চুরি করে দিল এনডিএ। এনডিএ 200টি আসনে এগিয়ে রয়েছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে ডাবল সেঞ্চুরি হওয়া কি শুধু সময়ের অপেক্ষা, বলতে বলতে 200টি আসনে এগিয়ে গেল এনডিএ। নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট তারা 200টি আসনে এগিয়ে রয়েছে। আরও নেমে গেল একেবারে মহাজোট অর্থাৎ মহাগঠবন্ধন, তারা 40টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ শুধুমাত্র বুঝতে পারছেন যে 5 টাইমস এগিয়ে রয়েছে এনডিএ। এনডিএ মহাজোটের তুলনায় 5 গুণ বেশি আসনে এগিয়ে রয়েছে। 40টিতে এগিয়ে রয়েছে, 40টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে। অন্যদিকে এনডিএ তারা 200টি আসনে এগিয়ে রয়েছে। এবার এনডিএর ব্রেকআপটা আপনাদের সামনে রাখি। বিজেপি 84টি আসনে, 89টি আসনে জেডিইউ, এলজেপি আর তারা এগিয়ে রয়েছে 21টি আসনে, হাম এগিয়ে রয়েছে 4টি এবং আরএলএম তারা 1টি আসনে এগিয়ে রয়েছে। এবারে মহাজোট তাদের ব্রেকআপটা আপনাদের সামনে রাখবো। আরজেডি এগিয়ে রয়েছে 30টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 5টি আসনে এবং বামেরা এগিয়ে রয়েছে 5টি আসনে। আমি শুরুতে স্বাভাবিকভাবে রাজস্বীর কাছে আসতে হবে, এই কারণে এই প্রথম দফা নির্বাচন শেষে গিরিরাজ সিং বলছিলেন যে 2010-এ যে রেজাল্ট হয়েছিল জেডিইউ এবং বিজেপি মিলিয়ে 206, এ তো মনে হচ্ছে যে সেই দিকে ক্রমশ এগোচ্ছে রাজস্বী। 200 মানে এইটা ইতিহাসকালে সব থেকে ভালো ফল কি হতে চলেছে এনডিএ বিহারে? দেখুন, সমস্ত রকমের অপবাদ, সমস্ত কুৎসা, প্রত্যেক দিন ব্যক্তিগত আক্রমণ, ভোট চুরি করেছে। রাজ্যে জিতলে পরে কর্ণাটকায় জিতলে ভোট চুরি নেই, ঝাড়খণ্ডে জিতলে ভোট চুরি নেই, যেখানে জিতবে সেখানে ভোট চুরি নেই, যেখানে হারবে সেখানেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সাইন্টিফিক রিগিং। তবে আমি একটাই কথা বলতে চাই, এখানে দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে তো দাঁড়িয়ে আছি আমরা, 25-এ বিহার, 26-এ পিসি ভাইপো পগার পার। মিষ্টি নিয়ে এসছে, একটু কি কালীঘাটে পৌঁছে দেবো সমবেদনার জন্য, জনসুরজ পার্টির জন্য। প্রশান্ত কিশোর ভোটকুশলী, চাণক্য, আধুনিক এই আধুনিক ওই, ওর জন্য এ জিতেছে, ওর জন্য সে জিতেছে। আসল ভোট চুরি পশ্চিমবঙ্গে হয়েছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে, কর্পোরেশন থেকে পঞ্চায়েত রক্তাক্ত হয়েছে প্রত্যেকটা নির্বাচন। একটা ফুল ছোড়ার ঘটনা নেই, একটা রক্তপাতহীন নির্বাচন ভারতবর্ষ দেখছে। কোনো রিপোল নেই, কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টিরা দাবিও করেনি। এখানে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু আসলে গিয়ে না কোর্টে কেউ যাচ্ছে, না ইলেকশন কমিশনের কাছে রিপোল কেউ দাবি করছে। পশ্চিমবঙ্গে কি আমরা এটা কল্পনা করতে পারি? আগাম ধন্যবাদ পশ্চিমবঙ্গবাসীকে, 2026-এ ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার জন্য, সরকারে নির্বাচিত করার জন্য বিহার রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি এইখানে দেখাতে চাইবো, রীতিমতন শঙ্খনাদ শুরু হয়ে গেছে। এই ছবিটা আপনাদের সামনে রাখবো, তার কারণ এনডিএ ঝড়ে উড়ে যাচ্ছে মহাজোট। দেখুন, একেবারে সরাসরি এই ছবিটা জেডিইউ পার্টি অফিস থেকে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে বিজয়ের বিউগল বাজছে, কার্যত শঙ্খনাদ। বিজেন্দ্র, দেখো এই জেডিইউ অফিসের ছবি আমরা দেখতে পাচ্ছি, শাঁখ নিয়ে এসছেন এবং বাজনা নিয়ে আসা হয়েছে, তারা নীতিশের স্লোগান দিচ্ছেন এবং এইভাবে শাঁখ বাজাচ্ছেন। তো উনি বাজাচ্ছেন শাঁখ এবং নীতিশজির জন্য বাজাচ্ছেন। देखो तो ये आप बताइए कि शंख बजा रहे हैं किस लिए? ये विजय शंख है और आज बिहार के जनता जनार्दन ने ये साबित कर दिया है कि वास्तव में बिहार में सुशासन की सरकार है, विकास की सरकार है और माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में एक बार फिर से बिहार एनडीए के नेतृत्व में माननीय मुख्यमंत्री जी के नेतृत्व में शपथ ग्रहण समारोह शपथ लेंगे और बिहार के जनता जनार्दन को इसके लिए बहुत बहुत धन्यवाद है। ये एक अपने में वाकई एक अद्भुत है। ये तेजस्वी जी के वादों पे लोगों ने यकीन क्यों नहीं किया?
तेजस्वी जी के वादों पे इसलिए यकीन है कि वो झूठ बोलते हैं। वो देखते हैं कि कौन पहले कहता है, उसके बाद वो देख करके बोलते हैं, तो उनके वादों में कोई विश्वास नहीं है। फिर से वही राज लाना है क्या? नहीं, ये सुशासन की सरकार है। जो माननीय मुख्यमंत्री जी बोलते हैं वो करते हैं, जो एनडीए सरकार बोलते हैं वो करता है। इसलिए जनता जनार्दन ने विश्वास किया है और ये सुशासन की सरकार है। माताओं बहनों के लिए जितना काम नीतीश कुमार जी ने किया है, मोदी जी ने किया है, उतना शायद कोई नहीं किया। इसलिए एक बार पुनः विश्वास करके ये साबित कर दिया कि ये सुशासन की सरकार है। इसलिए पूरे बिहार में जश्न का माहौल है। দেখুন উনি জানাচ্ছেন কি এটা সুশাসনের সরকার রয়েছে, তাই পুরো বিহারে আজকে জশ্নের মাহল রয়েছে। নীতিশের সমর্থকরা বলছেন এবং জঙ্গল রাস্তার আবার আসতে দেবেন না, এইও দাবি করা হচ্ছে জেডিইউ সমর্থকদের তরফ থেকে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরেকটা খবর দেব, পিছিয়ে পড়েছেন তেজস্বী যাদব, মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। যে তেজস্বী যাদব ছিলেন নিজের কেন্দ্র রাঘবপুরে 1273 ভোটে পিছিয়ে আছেন। 1273 ভোটে পিছিয়ে আছেন তেজস্বী যাদব। যে তেজস্বী যাদব মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, তিনি নিজের আসন শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন কিনা এইটা নিঃসন্দেহে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ 1273 ভোটে রাঘবপুর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন তেজস্বী যাদব। একেবারে 200 ছিল যেখানে এনডিএ এগিয়ে থাকার নিরিখে আসন সংখ্যা, সেখানে কিছুটা কমে এখন 199। ছবিটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে, বুঝতে পারছেন। কিন্তু আরেকবার নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই ছবিটা কি ধীরে ধীরে স্পষ্ট থেকে আরো স্পষ্ট হচ্ছে? দিনের আলো যত আরো বেশি জোরালো হচ্ছে, আরেকবার যেন নীতিশ কুমারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া সেইটা যেন আরো স্পষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। আমি আরেকবার ব্রেকআপটা আপনাদের সামনে রাখি। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট তারা 199টি আসনে এগিয়ে রয়েছেন, মহাজোট 41টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 3টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে নিঃসন্দেহে বড় ধাক্কা এই মহাজোটের যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন সেই তেজস্বী যাদব নিজের কেন্দ্রে তিনি পিছিয়ে পড়েছেন। 1273টি ভোটে তিনি পিছিয়ে পড়েছেন। এবার এনডিএর ব্রেকআপে দেখতে পাচ্ছেন জেডিইউ কিন্তু এই মুহূর্তে সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে সামনে আসছে। জেডিইউ 89টি আসনে তারা এগিয়ে রয়েছে, সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসেবে তারা সামনে আসছে। নিজের কেন্দ্রে পিছিয়ে পড়ছেন তেজস্বী যাদব। আমি এইখানে একবার শুভময় মৈত্রর কাছে যাব, কিন্তু তার আগে অর্জুন সিং তিনি কি বলছেন একবার দেখাবো, দেখুন। পিকে কোনোদিন পলিটিশিয়ান হতে পারে না। আবার রাহুল গান্ধী ওই গান্ধী তকমা নিয়ে ভারতবর্ষে আর ক্ষমতা থাকা যাবে না। গান্ধী পরিবারের যে তকমা নিয়ে রাহুল গান্ধী কে এখনও আমি বলছি কেউ সিরিয়াস নেয় না। ভারতীয় জনতা পার্টি খুব ভালো ফল করবে, 160 প্লাস মাইনাস থাকবে, 62 65-এর মধ্যে। এনডিএ বিজেপি এনডিএ জোট যেটা হয়েছে, আমার আশা করি যা ট্রেন্ড মনে হচ্ছে ওই লেভেলেই যাবে। খুব সঙ্গত কারণে শুভময়দা এই প্রশ্ন আসবে, বিহারে এত ভালো ফল যখন এনডিএ হচ্ছে তার কতটা প্রভাব আমাদের রাজ্যে পৌঁছচ্ছে? মানে 2010-এর পর সব থেকে ভালো ফল দেখা যাচ্ছে, এই ট্রেন্ড যদি শেষ পর্যন্ত ফলে পর্যবসিত হয়, কি মনে হচ্ছে শুভময়দা? হ্যাঁ দেখুন, খুব স্বাভাবিকভাবে বিজেপি উজ্জীবিত হবে এই রাজ্যে এবং বিধানসভা নির্বাচনে তারা একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তারা তো ক্ষমতায় আসতে চাইবেনই, এটাই তো সাধারণ মানুষ বুঝবে। এবার প্রশ্ন হচ্ছে, বারবার যে প্রশ্নটা আসে, যে আলোচনাটা আসবে, রাজস্বী তার উত্তর দেবেন, যেটা সেটিং এর প্রশ্ন, যে বিজেপির সবচেয়ে ভালো কাছের প্রতিদ্বন্দ্বী কে না তৃণমূল কংগ্রেস। তারা চায় যে সিপিআইএম বা কংগ্রেস না জিতুক, তৃণমূল বরং তুলনায় ভালো। এই জায়গাটির উত্তর বিজেপিকে আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অবধি দিতে হবে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এক্সিট পোল কিন্তু একেবারেই সফল হয়নি। এক্সিট পোল কিন্তু একটা সাধারণ ফলাফল দিচ্ছে। সকলেই জানতেন বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সামান্য এগিয়ে থাকবে, কিন্তু এই যে শার্প রেজাল্ট বিজেপি এবং এনডিএ জোটের পক্ষে, নীতিশ কুমারের দুর্দান্ত ফলাফল, এই জিনিসগুলো কিন্তু একটিও এক্সিট পোল ধরতে পারেনি। অর্থাৎ এক্সিট পোল হয়তো ধারাটা ঠিক বলেছে, সত্যিই তো যখন এরকম বিপুলভাবে একটা রাজনৈতিক জোট জিতছে, সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, তার রিফ্লেকশন পড়েছে। কিন্তু রাজনীতিতে যে সঠিকভাবে ধরতে পারা যে এরকম একটা রেজাল্ট হতে পারে, ওই একটা এক্সিট পোলও তো সে কথা বলেনি। এবার আবার পশ্চিমবঙ্গের কথায় ফিরে আসা যাক, যে আলোচনাটা আগামী 3-4 মাস ধরে চলবে। প্রথম হচ্ছে এসআইআর এবং দ্বিতীয় হচ্ছে তার নিরিখে কত ভোট বাদ গেল, কত ভালোভাবে সেটা হলো। বিজেপির সামনে পশ্চিমবঙ্গে আমার যেটা মূল চ্যালেঞ্জ বলে মনে হয়, সেটা হচ্ছে বিজেপি কতটা ইনক্লুসিভ হতে পারবে। কারণ সরকারিভাবে তৃণমূল থেকে কিছু লোক গেল, তাদের দলে জয়েন করলো, অথবা তৃণমূলের সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে তাদের নীতিশের মতো জোট হলো, এগুলো তো সম্ভব নয়।
ফলে বিজেপিকে এখানে একক রাজনৈতিক দল হিসেবেই লড়াই করতে হবে। ইনক্লুসিভনেসের জায়গায় বিজেপির যে সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে কথা বললে, অন্তত পশ্চিমবঙ্গের বিজেপি, এটা সারা ভারতে নয়, তারা সবসময় বিরোধীদের দেশদ্রোহী বা তারা অন্য দল, তারা বাম, তারা অতি বাম, তারা তৃণমূল, এই একটা আখ্যা দেয়। তাদের কাছে কতটা বিজেপি পৌঁছতে পারে। দ্বিতীয় হচ্ছে হিন্দুত্ব বাদ দিয়ে বাঙালিত্বর যে বিষয়টি, যেখানে অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে তারা দলে নিয়েছেন, সেই জায়গায় তাদের নেতা হিসেবে কে মুখ্যমন্ত্রী হতে পারেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজস্বী বারবার বলছেন তাদের মুখ্যমন্ত্রী হবেন, তিনি তো দলের একনিষ্ঠ কর্মী, তিনি তো চাইবেনই, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখটা মানুষ দেখতে চান। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইতে শুভেন্দু অধিকারী, শোভিক ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কোন নামটা সামনে আসছে, সাধারণ যারা ভোট দেন তারা কিন্তু তাদের সামনে রাজনৈতিক দল যেটা একটা বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, তার মানুষগুলো, যেমন বিজেপির রাজস্বীকে আজকে একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আতশবাজি শুরু হয়ে গেছে, একেবারে জয় কার্যত সময়ের অপেক্ষা। আমি সরাসরি একবার জেডিইউ পার্টি অফিসে চলে যাবো। এই মুহূর্তে ছবিটা বিজেন্দ্র সিংহ, যোগাযোগ করতে পেরেছি বিজেন্দ্র সিংহের সঙ্গে। জেডিইউ পার্টি অফিস, একেবারে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে নীতিশ কুমারের। বিজেন্দ্র, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেডিইউ পার্টি অফিসে রীতিমতন উৎসবের মেজাজ চলছে। আমি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন, একবার দেখাও ছবিটা, একবার সেই মুহূর্তটা সেলিব্রেশনের। বিজেন্দ্র, দেখো এই মুহূর্তে সেলিব্রেশন চলছে জেডিইউ অফিসে। দেখতে পাচ্ছ পেছনে ঢোল নাগাড়া নিয়ে এসছেন জেডিইউ সমর্থকরা, এনডিএ সমর্থকরা, এবং নীতিশ আবার যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা নিয়ে তারা এতটা খুশি। আমাদের সঙ্গে একজন রয়েছেন নীতিশের সমর্থক। आप बताइए सर कि कहा जाता है कैसे कि मुस्लिम और यादव ज्यादातर वोट देते हैं आरजेडी को, क्या सही है? यही तो गलत है कि मुसलमान नीतीश कुमार के चेहरा पर वोट करता है। जब नीतीश कुमार को वोट किया था, करता है और करता रहेगा, क्योंकि बिहार के मुख्यमंत्री नीतीश कुमार हैं, आगे भी रहेंगे, क्योंकि मुसलमानों ने नजीर पेश कर दिया, हमेशा किया है, क्योंकि नीतीश से बेहतर बिहार में कोई है ही नहीं। पर जो बीजेपी का साथ है वो कैसा है? नीतीश कुमार की अपनी राजनीति रही हुई है। इतिहास गवाह है कि जब जब नीतीश कुमार को कमजोर समझा गया, जब जब कमजोर करने की कोशिश की गई, अल्लाह उनको उतना ही ताकत दिया है। और देखिए आज भी वही हुआ। मैं पहले कह दिया था कि लोग 6 और 11 नवंबर को तीर छाप खोज रहे थे। क्यों? क्योंकि जनता ईमानदार है, जनता रूबरू है, अपने सरकार से डायरेक्ट कनेक्ट है, सरकार की योजनाएं डायरेक्ट जनता तक पहुंचती है। तो क्यों? जनता का भी फर्ज था, तो जनता ने अपना फर्ज निभा दिया और नीतीश कुमार को गले लगा लिया। ये जो कह रहे हैं कि नीतीश कुमार की तबीयत खराब थी, बीमार थे, स्वस्थ नहीं थे, चुनाव कैंपेन में वैसे हिस्सा नहीं ले पाए, विरोधियों की ओर से विरोधी के पास कोई मुद्दे नहीं था। इतना बड़ा बड़ा झूठ। देखिए अभी का जमाना लालू जी वाला जमाना नहीं है। इन्ना पानी घगोरानी नथुनिया पर धक्का चल कलकत्ता, ये सब न चलेगा। 5G का जमाना है, लोग रूबरू हो जाते हैं। नीतीश कुमार जो काम किया, बिहार का कौन ऐसा घर है इसमें नीतीश कुमार के जीत में सब लोग भागीदार है। शिक्षक, सारे लोग, महिलाएं विशेष रूप से, बहुत बढ़िया काम हुआ है, क्योंकि अल्लाह सर दे के सरदारी देता है। तो नीतीश कुमार का सर बिहार के लिए, बिहार की तरक्की के लिए इनसे बड़ा कोई लीडर बिहार में है ही नहीं। वक़्फ़ भी जब आया था तो नीतीश कुमार की पार्टी ने इसका विरोध किया था। मैं खुद एक मुसलमान हूँ, लेकिन कैमरा के सामने ऑन रिकॉर्ड कह रहा हूँ, मैं वक्फ बिल का समर्थन करता हूँ। क्यों? क्योंकि पसमानदा मुसलमान, गरीब मुसलमान, कमजोर के लिए मैं कौम के रहनुमाओं को कहना चाहता हूँ कि आपने कौम को गुमराह किया है और इसका खामियाजा आपको दे दिया जनता कि सच्चाई से आपने रूबरू नहीं कराया। जो ना गरीब का भला करने वाला बिहार में कोई लीडर। अच्छा मुझे एक बात बताइए मुझे, नीतीश जी को लालू यादव के साथ रहना चाहिए कि बीजेपी के साथ रहना, क्योंकि दोनों के साथ तो रह चुके हैं। नीतीश कुमार जहां, बिहार की सत्ता वहां।
नीतीश कुमार तय करते हैं और उनका जनता का सहयोग होता है उसमें। क्यों? क्योंकि नीतीश कुमार के जैसा खाका खींचने वाला इस देश में नहीं है, राज्य में नहीं, देश में नहीं है। वास्तव में कि 18% से दरी बिछाओगे तो 30 पे आ जाओगे, 30 पे आ गए। वो 3% वाले सैनिक को डिप्टी सीएम और डिप्टी सीएम वाले को अभी तक खाता नहीं खुला है। तेजस्वी यादव 30 पे, तो दरी बिछवाइएगा तो ही हाल हो। कोई मुसलमान को डिप्टी सीएम भी नहीं। देखिए बुद्धि जब उसको तो बर्बाद होना था तो बुद्धि कहाँ से लाओगे? अल्लाह तुमको चुना ही नहीं कभी, और कल कह भी दिया चाचा अलविदा।